হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। এই ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি ক্যালকাটা ইউনিভার্সিটির ইংলিশ অনার্সের আরেকটি ইম্পর্টেন্ট ডিএসসি 1-এর ফার্স্ট সেমিস্টারের একটি কবিতা। আগে যেমনভাবে বিভিন্ন কবিতা সম্পর্কে আলোচনা করেছিলাম, আজকে তেমনভাবেই আলোচনা করব দ্য সেকেন্ড কামিং। দ্য সেকেন্ড কামিং বাই ডব্লিউ.বি. ইয়েটস। ডব্লিউ.বি. ইয়েটসের এই সেকেন্ড কামিং কবিতাটা আজকে একদম জলের মতো সহজ করে দেব। প্রথমে এটা আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস। এই ইন্ট্রোডাকশন ক্লাসে তোমাদেরকে জানাবো ডব্লিউ.বি. ইয়েটস সম্পর্কে, তার এই কবিতা দ্য সেকেন্ড কামিং সম্পর্কে। যেমনভাবে আগের কবিতাগুলোতেও জানিয়েছিলাম, তেমনভাবেই প্রথমে আমরা জানবো অ্যাবাউট দ্য পোয়েট ডব্লিউ.বি. ইয়েটস সম্পর্কে। আমরা কিছুটা ব্রিফ একটা ইন্ট্রোডাকশন নেব, যে কথাগুলো না জানলে নয় সেটুকুই তোমাদের জানাবো, এক্সট্রা জটিলতা কিন্তু বাড়াবো না। তোমরা জানো আমি ক্লাসে খুব একটা জটিলতা পছন্দ করি না, সেই জন্য জানাবো ডব্লিউ.বি. ইয়েটস সম্পর্কে। তার পরবর্তী পয়েন্টস আমরা আলোচনা করব অ্যাবাউট দ্য পাবলিকেশন হিস্ট্রি, কবে কোথায় পাবলিশড হয়েছিল এই ডব্লিউ.বি. ইয়েটসের দ্য সেকেন্ড কামিং, সেটা সম্পর্কে তোমাদেরকে জানাবো। তারপরে আমরা জানবো অ্যাবাউট দ্য টাইম, সেই সময়ের গুরুত্ব সম্পর্কে। ইংলিশ লিটারেচারে এই ডব্লিউ.বি. ইয়েটসের টাইম সম্পর্কে কি গুরুত্ব রয়েছে সেই টাইমে, সেটা সম্পর্কে জানাবো। ঠিক আছে, তোমাদের কাছে অলরেডি কিন্তু এই পুরো মেটেরিয়ালসটা রিটেন আউট রয়েছে, কিন্তু যারা তোমরা এই মুহূর্তে আমাকে প্রথমবার ভিডিওতে দেখছো তাদের জন্য একটু বলে রাখি, এই চ্যানেলে আমি ক্যালকাটা ইউনিভার্সিটির ইংলিশ অনার্স রিলেটেড প্রতি মুহূর্তে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করতে থাকি। সেই জন্য যদি তোমার এই চ্যানেলটি ভ্যালুয়েবল মনে হয়, যদি মনে হয় তোমার পড়াশুনোর ক্ষেত্রে এই চ্যানেলটি কিছু হেল্প করবে, তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। এবং যদি তোমার মনে হয় এই ভিডিওটি তোমার জন্য হেল্পফুল, তাহলে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানিও পরবর্তী কোন বিষয়ে তুমি ভিডিও চাও। সুতরাং এই ভিডিওটা তোমার আরও একটা দায়িত্ব, অন্যান্য বন্ধুদের মধ্যে কিছুটা শেয়ার করা, ঠিক আছে? আর যদি তোমার মনে হয় তুমি আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও, তাহলে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারো। অথবা যদি তোমার মনে হয় নোটসের জন্যও তুমি যোগাযোগ করতে চাও আমার সঙ্গে, তাহলে সেটাও করতে পারো। তাহলে ফিরে আসা যাক আজকের টপিকে। তার পরবর্তী আমরা কি জানবো? ইম্পর্টেন্স অফ দ্য টাইম, সেই সময়ের গুরুত্ব সম্পর্কে অ্যাবাউট দ্য টাইম জানবো, ইম্পর্টেন্স অফ দ্য টাইম জানবো। তারপর অ্যাবাউট দ্য টাইটেল জানবো, কেন এই সেকেন্ড কামিং নামকরণ করা হয়েছে। কি মনে হচ্ছে সেকেন্ড কামিং? সেকেন্ড কামিং মানে হচ্ছে দ্বিতীয়বার ফিরে আসা। কার দ্বিতীয়বার ফিরে আসা? এখানে জেসাস ক্রাইস্টের দ্বিতীয়বার ফিরে আসা। কিভাবে হচ্ছে সেটা জানবো আমরা পুরো কবিতাটায়। এবং ডব্লিউ.বি. ইয়েটস একটি অবক্ষয়ের মুখে দাঁড়িয়ে এই কবিতাটি লিখেছেন। কিভাবে সমস্ত কিছু ভেঙে পড়ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, সেই সময়ের প্রেক্ষাপট সম্পর্কে আমরা জানবো কেন সেকেন্ড কামিং নামকরণ করা হয়েছে, নামকরণের তাৎপর্য, এবং লাস্ট পর্যন্ত জানবো সামারি, এই কবিতাটার একটা ডিটেল সামারি। এই ইন্ট্রোডাকশন ক্লাসে আমরা নিয়ে নেব, পরবর্তী লাইন বাই লাইন ডিসকাশন তো আমাদের থাকবেই। ঠিক আছে, তাহলে রেডি তো এভরিওয়ান ফর দ্য ক্লাস? তাহলে ডিটেলসে আলোচনা করব ডব্লিউ.বি. ইয়েটসের দ্য সেকেন্ড কামিং সম্পর্কে। প্রথমেই আমরা অ্যাবাউট দ্য পোয়েট সেকশানে কবি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই, যেগুলো জানা আমাদের জন্য ইম্পর্টেন্ট। উইলিয়াম বাটলার ইয়েটস 1865 সালে আয়ারল্যান্ডের ডাবলিনে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন জন বাটলার ইয়েটস এবং তিনি একজন চিত্রশিল্পী ছিলেন, এবং তার মা ছিলেন সুসান মেরি পলিক্সফেইন। ইয়েটস তার শৈশবের বেশিরভাগ সময় আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডে কাটিয়েছেন। তিনি লন্ডনের মেট্রোপলিটন স্কুল অফ আর্টস এবং ডাবলিনের ইয়ারলাউডসফেল টেরর স্কুলে পড়াশোনা করেন। ইয়েটস তার কাব্যিক জীবন শুরু করেন প্রাথমিকভাবে রোম্যান্টিক কবিতা লিখে।
পরে তিনি আইরিশ পুরাণ এবং লোককাহিনীর প্রতি আকৃষ্ট হন এবং তার কবিতায় এই বিষয়গুলি অন্তর্ভুক্ত করতে শুরু করেন। আমরা সেকেন্ড কামিং কবিতাতেও যেমন দেখতে পাবো। ইয়েটসের জীবনের শেষ পর্যায়ে তার কবিতায় আধ্যাত্মিকতা এবং নিগূঢ় তত্ত্বের প্রভাব স্পষ্টভাবে ফুটে ওঠে বা লক্ষ্য করা যায়। পরবর্তীতে আমরা এই কবিতার পাবলিকেশন হিস্ট্রি, মানে এই কবিতা প্রকাশ কবে, কোথায়, কিভাবে হয়েছিল সেটা সম্পর্কে একটু জেনে নিই। দ্য সেকেন্ড কামিং প্রথম প্রকাশিত হয়েছিল 1920 সালে। এই কবিতাটিতে ইয়েটস তার জীবনের মধ্য সময়ে লিখেছিলেন, যখন তিনি বিশ্বযুদ্ধের পরবর্তী বিশ্ব ব্যবস্থা এবং মানুষের নৈতিক পতনের চিত্র উপলব্ধি করেছিলেন। দ্য সেকেন্ড কামিং প্রথম প্রকাশিত হয়েছিল দ্য ডায়াল, মনে রাখবে, দ্য ডায়াল নামক একটি সাহিত্যিক ম্যাগাজিনে এবং পরে ইয়েটসের কাব্যগ্রন্থ দ্য টাওয়ার এ অন্তর্ভুক্ত করা হয়। কবিতাটি তার প্রকাশনার পর থেকে সাহিত্য সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়েছে এবং এটি আধুনিক যুগের একটি গুরুত্বপূর্ণ কবিতা হিসাবে এখনও বিবেচিত হয়। পরবর্তীতে আমরা জেনে নেব অ্যাবাউট দ্য টাইম, সেই সময় সম্পর্কে, অর্থাৎ ডব্লিউ.বি. ইয়েটসের সময় সম্পর্কে। দেখে নাও কি বলা হচ্ছে। 1919 এই সালের পর যখন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়, ইউরোপ এবং বিশ্বে রাজনৈতিক এবং সামাজিক অস্থিরতা দেখা দেয়। আমরা জানি 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধ যখন শেষ হয় তখন একটা অস্থিরতা দেখা দেয়। এই সময়ের মধ্যে রাশিয়ান বিপ্লব, জার্মানির পতন এবং পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অভিজাত ও জাতিগত এবং সামাজিক বিদ্রোহ ঘটে। এই সমস্ত ঘটনা ইয়েটসকে গভীরভাবে প্রভাবিত করে এবং দ্য সেকেন্ড কামিং কবিতায় তার প্রতিফলন আমরা দেখতে পাই। ইয়েটস এই সময়ে সমাজের নৈতিক পতন এবং ভবিষ্যতের অন্ধকারময় চিত্র নিয়ে উদ্বিগ্ন ছিলেন। তিনি বিশ্বাস করতেন যে মানব জাতির একটি নতুন এবং বিপজ্জনক সময়ের দিকে অগ্রসর হচ্ছে, যা তার কবিতায় স্পষ্টভাবে ফুটে উঠেছে। সেকেন্ড কামিং কবিতায় আমরা যা দেখতে পাই। পরবর্তীতে আমরা এবার সামারি নিয়ে আলোচনা করব, কিন্তু সামারি নিয়ে আলোচনা করার আগে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা এই কবিতা সম্পর্কে আমরা জেনে নিই। চলো। দ্য সেকেন্ড কামিং কবিতাটি 1919 সালে রচিত এবং 1920 সালে প্রথম এর প্রকাশ দেখতে পাই। এই কবিতার প্রধান থিম হল অরাজকতা, ধ্বংস এবং একটি নতুন যুগের আগমন। ইয়েটস দেখিয়েছেন কিভাবে পুরনো আদর্শ এবং সমাজের স্থিতিশীলতা ভেঙে পড়ছে এবং একটি নতুন অজানা শক্তির আগমন ঘটছে। কবিতার প্রথম স্তবকে ইয়েটস একটি ঘূর্ণায়মান বাজ পাখির চিত্র ব্যবহার করেছেন, যা কেন্দ্র থেকে সরে যাচ্ছে। আমরা কবিতার সামারির সময় আরও ডিটেলসে যা জানব। কবিতার যদি কিছু বৈশিষ্ট্যের কথা এখন উল্লেখ করতে হয় তাহলে বলতে হবে ইয়েটস তার কবিতায় বিভিন্ন প্রতীক ব্যবহার করেছেন, যেমন বাজ পাখি, বালুকণার সিংহাসন এবং একটি ভয়ঙ্কর প্রাণী, একটি বেস্ট, যা আমরা দেখতে পাব, যা তার মনের গভীরের ভাবনাগুলিকে প্রকাশ করে। কবিতাটির প্রতিটি শব্দই গভীর এবং চিন্তার উদ্রেককারী। ইয়েটস তার কাব্যিক দক্ষতা এবং প্রতীকবাদের মাধ্যমে, সিম্বলিজমের মাধ্যমে একটি গভীর এবং আধ্যাত্মিক মেজাজ তৈরি করেছেন, যা কবিতাটিকে অনন্য করে তোলে। পরবর্তীতে আমরা তাহলে কবিতার সারাংশ বা সামারি সম্পর্কে জেনে নিই। আমি প্রত্যেকটা লাইন বাই লাইন তোমাদের বোঝানোর চেষ্টা করছি। প্রথমেই রয়েছে টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডনিং জায়ার। এই লাইনে ইয়েটস একটি ঘূর্ণায়মান স্পাইরাল বা জায়ারের কথা উল্লেখ করেছেন।
এটি জীবনের এবং সময়ের অস্থিরতা এবং পরিবর্তনের প্রতীক। তার পরবর্তীতে দ্য ফ্যালকন ক্যানট হিয়ার দ্য ফ্যালকনার, বাজ পাখির মালিকের সম্পর্কের কথা দেখিয়েছেন, যেখানে বাজ পাখি বা তার মালিকের কথা কোনোভাবেই শুনছে না। এটিও সমাজের অস্থিরতার প্রতীক। থিংস ফল অ্যাপার্ট, দ্য সেন্টার ক্যানট হোল্ড, এই লাইনটিতে সমাজের ধ্বংস এবং স্থিতিশীলতার পতনের ইঙ্গিত তিনি দিয়েছেন। মেরি আঞ্চরি ইজ লুজেন্ড আপন দ্য ওয়ার্ল্ড, ইয়েটস এখানে দেখিয়েছেন যখন স্থিতিশীলতা ভেঙে পড়ে তখন অরাজকতা বিশ্ব ও জুড়ে ছড়িয়ে পড়ে। পরবর্তী লাইনে তিনি বলেছেন যুদ্ধ এবং সংহিতার প্রতীক হিসাবে ব্লাড ড্রেন টাইড, সেই রক্তাক্ত তরঙ্গ ও যা সব কিছুকে ধ্বংস করে দেয় এবং বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ইয়েটস আরও বলেছেন যে নিষ্পাপতা এবং পবিত্রতা হারিয়ে যাচ্ছে, সব কিছুই অরাজকতার মুখে ডুবে গেছে, কোনো নিষ্পাপতা আর বাকি নেই। এবং পরবর্তী লাইনে ইয়েটস বলেছেন যে সেরা মানুষদের মধ্যে আত্মবিশ্বাস নেই, যখন খারাপ মানুষরা পূর্ণ উদ্যমে কাজ করছে, এটি সমাজের নৈতিক অবক্ষয় এবং মানসিক দুর্বলতার প্রতীক। তারপরে ইয়েটস আরও বলেছেন খারাপ মানুষরা তাদের পূর্ণ উদ্যমে কাজ করছে, যা সমাজের অবক্ষয়ের প্রতীক। এটি দেখিয়েছে যে সমাজে খারাপ মানুষের প্রভাব আরও বেশি হয়ে গেছে। পরবর্তীতে বলেছেন ইয়েটস যে সব কিছু বড় ঘটনার আগমন একটি ঘটতে চলেছে, এটি একটি নতুন যুগের সূচনা, মানে নতুন একজন আসতে চলেছে এবং সমাজ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ইয়েটস ভবিষ্যৎবাণী করেছেন যে যিশুর দ্বিতীয় আগমন ঘটতে চলেছে, দ্য সেকেন্ড কামিং, এটি একটি নতুন যুগের সূচনা এবং পুরনো আদর্শের পতনের ইঙ্গিত দিচ্ছে। পরবর্তীতে তিনি বলেছেন যে এই দ্বিতীয় আগমনের কথা বলা মাত্রই একটি বিশাল দৃশ্য তার সামনে আসছে এবং এটি ভাষায় প্রকাশ করা যাবে না, এতটাই ভয়ঙ্কর পরিবর্তনের সূচনা করছে সেটি। স্পিরিটাস মুন্ডি শব্দটিতে ইয়ার্স আধ্যাত্মিক তত্ত্ব থেকে নেওয়া হয়েছে ইয়েটসের, যা পৃথিবীর আধ্যাত্মিক আত্মার প্রতীক এবং এটি একটি নতুন যুগের সূচনা এবং পূর্বে আদর্শের পতনের প্রতীক। এইভাবে তিনি সম্পূর্ণ কবিতাটি বর্ণনা করেছেন। কবিতার সামারি অংশে আমরা এবার একটু প্রবেশ করি এবং সেগুলোকে পরপর জেনে নিই। আমি প্রত্যেকটি লাইন সম্পর্কে কিছুটা বললাম, সবকটি লাইন সম্পর্কে এখানে বললাম না, পরে তোমাদের কবিতাটি বোঝানোর যে ক্লাসটি করব সেখানে প্রত্যেকটা লাইন ক্লিয়ার করব। এখন ওভারঅল একটু কবিতাটা বুঝে নিই। কবিতার শুরুতে ইয়েটস একটি ঘূর্ণায়মান স্পাইরাল বা জায়ারের চিত্র ব্যবহার করেছেন, যা জীবনের অস্থিরতা এবং পরিবর্তনের প্রতীক। বাজ পাখি এবং বাজ পাখির প্রশিক্ষকের মধ্যে সম্পর্কের মাধ্যমে ইয়েটস সমাজের নিয়ন্ত্রণ হারানোর চিত্র তুলে ধরেছেন। সেন্টার বা কেন্দ্রবিন্দু যা সব কিছুকে একত্রে ধরে রাখে তা ভেঙে পড়েছে, ফলে সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। ইয়েটস পরবর্তী স্ট্যান্ডাতে দেখিয়েছেন যে স্থিতিস্থাপকতা ভেঙে পড়লে অরাজকতা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে এবং রক্তের লাল তরঙ্গ সব কিছুকে ধ্বংস করে দেয়। নিষ্পাপতা এবং পবিত্রতা অরাজকতার মাঝে ডুবে গেছে এবং সেরা মানুষদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব থাকলেও খারাপ মানুষরা পূর্ণ উদ্যমে কাজ করছে। পরবর্তীতে তিনি তার কবিতায় দেখিয়েছেন একটি ভবিষ্যৎবাণীর মাধ্যমে তিনি বলেছেন যে কিছু বড় ঘটনা ঘটতে চলেছে তার পূর্বাভাস তিনি দিয়েছেন। যিশুর দ্বিতীয় আগমনের ইঙ্গিত দিয়ে তিনি সূচনা করেছেন। স্পিরিটাস মুন্ডি শব্দটি পৃথিবীর আধ্যাত্মিক আত্মার প্রতীক, যা একটি নতুন যুগের সূচনা এবং পূর্বের আদর্শের পতনের প্রতীক।
মরুভূমির দৃশ্যের মধ্যে একটি বিশাল দৃশ্য তিনি দেখতে পাচ্ছেন, যা একটি নতুন এবং ভয়ঙ্কর শক্তির প্রতীক। পরবর্তীতে ইয়েটস দেখিয়েছেন যে এই প্রাণীর দৃষ্টি সূর্যের মতো নির্মম এবং শূন্য, এবং এটি ধীরে ধীরে তার পথ চলছে। মরুভূমির পাখিরা বিরক্ত এবং অস্থির, এবং অন্ধকার আবারও নেমে আসছে। ইয়েটস বুঝতে পারছেন যে কিছু ভয়ঙ্কর ঘটতে চলেছে, যা বিশ্ব শতাব্দীর ঘুম থেকে একটি দুঃস্বপ্নের রূপ নিচ্ছে। শেষ পর্যন্ত এই কবিতায় দেখা গেছে ইয়েটসের একটি ভবিষ্যৎবাণী, যে এই ভয়ঙ্কর প্রাণীটি বেথলেহেমের দিকে এগিয়ে যাচ্ছে, যা যিশুর দ্বিতীয় আগমনের ইঙ্গিত। এটি একটি নতুন যুগের সূচনা এবং পূর্বের আদর্শের পতনের প্রতীক হিসাবে চিহ্নিত। এই ছিল ডব্লিউ.বি. ইয়েটসের দ্য সেকেন্ড কামিং কবিতাটির একটি প্র্যাকটিক্যাল উদাহরণ, এবং আমি প্রত্যেকটি সেকশন ওয়াইজ খুব শর্টে তোমাদের কাছে পুরো কবিতাটি প্রেজেন্ট করলাম। এই কবিতাটির এই আলোচনাটা অ্যাজ আ ইন্ট্রোডাকশন ক্লাস তোমাদের কিন্তু খুবই জরুরি। সেই জন্য এটা ইন্ট্রোডাকশন, এই ক্লাসের মেটেরিয়ালসগুলো কমপ্লিটলি কিছুটা পড়ার পর আমরা কবিতার লাইন বাই লাইন ডিসকাশনের দিকে যাব। তো গুড বাই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।